এক একজনের এক একটা নিকনেম থাকে, আমাকে সুফি পারভেজ হিসেবে চিনে। হুসনে জানা কি তারিফ মুমকিন নেই। এই গানগুলো আসলে মানুষ এখন বুঝতে চায় না, সহজ ভাষাগুলো মানুষ খুব পছন্দ করে। দুরাকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা। আমার আসলে তেমন ক্লোজ কোনো বন্ধু নাই, একটাই বন্ধু হচ্ছে আমার গিটার। কেবল তুমি ছাড়া। অনেক সময় মেয়েরা অনেক কাছে চলে আসে না, গা লাগিয়ে দিয়ে ছবি তোলার চেষ্টা করে, তখন ওই জিনিসগুলো আমার ওয়াইফ খেয়াল করলে নিতে পারে না। তারা যখন কিছু গিফট আনে বা আমাকে দিতে চায়, তখন ভাবি এটা কিভাবে নেয়। এটা তো আমি তাকে সবসময় মেয়েরা পাঠাতে কখনো বলি না। দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর মিউজিশিয়ানদের নিয়ে বিশেষ আয়োজন ট্র্যাক টকে। আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা, এবং আজকে আমার সাথে যিনি গেস্ট হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন, তিনি মূলত জনপ্রিয়তা পেয়েছেন সুফি গানের মাধ্যমে, এবং সোশ্যাল মিডিয়াতে তার জনপ্রিয়তা একদমই তুঙ্গে। বলছি পারভেজ খানের কথা। চলুন জেনে নেই এই সঙ্গীত শিল্পীর জানা অজানা নানা গল্প। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো ভালো। কেমন চলছে দিন? কি নিয়ে ব্যস্ততা পার করছেন? গানের মানুষ, আসলে গান নিয়ে ব্যস্ততা আমাদের সবসময়। নতুন নতুন কাজ করছি, সামনে অনেকগুলো আমার নিজের মৌলিক গান আসছে। এর মধ্যে অন্যতম হচ্ছে আঘাত, আচ্ছা, এবং হচ্ছে মসজিদ ভাঙা, আচ্ছা আচ্ছা, অনেক কিছু গান। তো এই যে গানের, সুফি গানের দিকে আসা, কারণ সুফি গান কিন্তু আমাদের একটা আধ্যাত্মিকার একটা ব্যাপার আছে, তো এই গানের শুরুটা কখন থেকে? পারিবারিকভাবে আমরা গান বাজনা করতাম। দাদু ছিল একজন কাওয়াল, সুফি গান করতো দাদু। বাবা একজন মিউজিশিয়ান, বাবাও সুফি গান করতো। আর ছোটবেলা থেকেই বাবার কাছ থেকে দেখা, আসলে একদম ছোট বয়স থেকে। কত বছর বয়স? যখন আমি ক্লাস 2-তে পড়ি, হয়তো বা কথা বলতে পারি যখন থেকে, তখন থেকে গান বাজনা নিয়ে আছি। মানে কথা বলার থেকেই গানের সাথে আপনার পরিচয়, সেই বাচ্চাকাল থেকে। একদম। আচ্ছা, প্রথম কোন গানটা শিখেছিলেন মনে পড়ে কি এখন? একটা আমাদের চট্টগ্রামের আমার ফুফাতো ভাই সেলিম রাজামির একটা গাওয়া গান, তোমার সঙ্গে নিয়ে চলো আমার। এটা কি একটু শুনতে পারি? বৈরাগী রে ওরে ও বৈরাগী, তোমার সঙ্গে নিয়া চলো আমারে, তোমার সঙ্গে নিয়া চলো আমারে। সুখ পাখিরে ধরার আসে, সুখ পাখিরে ধরার আসে, জীবন গেল আঁধারে, তোমার সঙ্গে নিয়া চলো আমারে, তোমার সঙ্গে নিয়া চলো আমারে। বাহ, দারুণ, আপনার গলায় জাদু আছে। আচ্ছা, এরপর তো ছোটবেলা থেকে গানের শুরু, এরপর এই যে জনপ্রিয়তা, এটা কিভাবে? আসলে ছোটবেলা থেকে তো স্টেজ পারফরমেন্স করতাম, সোশ্যাল মিডিয়াতে এত বেশি অ্যাক্টিভ ছিলাম না। আচ্ছা, তখন যেহেতু স্টাডির বয়স ছিল আমার। এই যে গত 2-3 বছর আগে থেকে হচ্ছে মিডিয়া জগতের দিকে একটু যাওয়ার চেষ্টা করি, বা অনলাইন জগতে নিজেকে ধরে রাখার চেষ্টা করি। গান ভিডিও কভার করি, কভার করে করে মনে করেন যে আপলোড দিই নিজের পেজ বা নিজের চ্যানেলে। তো সেখান থেকে দেখি মানুষ ভালোভাবেই নিচ্ছে। একটা কথা শোনা যায়, সেটা হচ্ছে পারভেজ খানের জনপ্রিয়তা এসেছে সোশ্যাল মিডিয়া থেকে। এটা কতটুকু সত্য? এটা অবশ্যই সত্য, যেহেতু আমি আসলে কোনো মনে করেন যে বাংলাদেশের কোনো আছে না টিভি শো থেকে আসলে আসা হয়নি আমার। আমি অনলাইন থেকে আমার ভাষা পরিচিত। কেমন লাগছে এই পেজ? আমার ভালোই লাগে, আমার ভালো লাগে, বিকজ মানুষ আমাকে খুব প্রাণ দিয়ে দেখে, ভালোবেসে দেখে মানুষ আমাকে। এটা আমার কাছে অনেক বড় পাওয়া, খুব ভালো লাগে। আচ্ছা, এবং আপনি গানের পাশাপাশিও খুব মানবিক কাজগুলো করেন, যেটা দেখা যায়। তো এটা কি ছোটবেলা থেকেই? আমার স্বপ্ন ছিল, আমি যারা খেটে খাওয়া মানুষ যারা আছেন, দিনমজুরি যারা আছেন, তাদের জন্য কিছু একটা করবো, এটা আমার স্বপ্ন ছিল। এখন যেহেতু মোটামুটি ইনকাম করছি, আমি এখান থেকে 50% আমি তাদের জন্য। আচ্ছা, তার মানে পারভেজ খান সোশ্যাল মিডিয়া থেকে যে আর্নিংটা হয়, সেখান থেকে 50% মানবিক কাজে দিয়ে থাকেন। আচ্ছা, প্রথম গান যখন ভাইরাল হলো, কোন গানটা ভাইরাল হয়েছিল এবং এটার পরের অনুভূতিটা কেমন ছিল? আমার প্রথম একটা গান ভাইরাল হয়েছিল, যেটা খুব বেশি মানুষ পছন্দ করেছে, আমার নিজের লেখা, নিজে শুরু করা একটি গান।
শুধু মানুষ হইলে হইতো না যদি মন না একটু থাকে। শুনতে পারি আমরা? হ্যাঁ, sure. শিওর, থ্যাংক ইউ। নামে শুধু অন্তর ভাঙিলা, ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা। ভালোবাসা নামে শুধু অন্তর ভাঙিলা। বাহ, দারুণ। এমন কি কখনো মনে হয়েছে যে এমন কোনো সময় গিয়েছে কিনা আপনার ভেতর দিয়ে যে আমি গান করব না আর? সত্যি বলতে আসলে এমন কোনো সময় আসে না আমার জীবনে যে আমি গান ছাড়বো না, আমি গান ছাড়তে পারবোই না, এই যত জিনিসটাই কিছু মাথায় হয়ে আসে। যাক। এই যে একজন সুফি গায়ক হিসেবে মানুষ আপনাকে চিনে, এটা কেমন লাগে? খুবই ভালো লাগে আসলে। এক একজনের এক একটা নিকনেম থাকে আমাকে, যেহেতু সবাই সুফি পারভেজ হিসেবে চিনে, এটা আমার কাছে অন্যরকম একটা অনুভূতি আসলে। আচ্ছা, তো আপনার যাত্রাটা আমি যতটুকু জানি কক্সবাজার থেকে শুরু হয়েছিল, সেখান থেকে এই যে ঢাকা এবং পুরো বাংলাদেশ সাথে বাহিরেও তো আপনার গান এখন মানুষের খুব জনপ্রিয়তা পেয়েছে। তো এই ব্যাপারটা কেমন উপভোগ করেন এবং এই জার্নিটা কেমন ছিল? আমার গান যে মানুষ শোনে, এটা কি বলবো, এটা অনেক বড় আনন্দের বিষয় এবং স্বপ্নের বিষয়, স্বপ্ন পূরণের মতো একটা বিষয়। তো এটা আমার কাছে খুব ভালো লাগে। এমন কোনো ফ্যান মোমেন্ট আছে যে আপনার ফ্যান আপনাকে দেখেছে বা দেখা হয়েছে, কোনো স্মৃতি, মেমোরেবল কোনো মুহূর্ত? আমার একজন ভক্ত, যখন আমি প্রথম গান শুরু করি, যখন আমার 1000 ফলোয়ার থাকে আর কি, সে তখন থেকে আমাকে একটা জামালপুর একটা ছেলে, সে আমার খুব পছন্দ করে, আমার সাথেই থাকে সবসময়, মানে আমার পেজ বা আমার যা আছে সবকিছু সে দেখে। সবার প্রথমে সে আমাকে কমেন্ট করে, বিগ ফ্যান বলতে পারেন। সে একদিন মানে নিজেই কোনো টাকা পয়সা ছাড়া আমার সাথে দেখা করার জন্য কক্সবাজার চলে যায়। আচ্ছা, কোথা থেকে কক্সবাজার চলে? জামালপুর থেকে কক্সবাজার চলে যায়। এবং সে তো আমাকে বলে নেই সে আমার কাছে যাচ্ছে, এবং সে যে কক্সবাজার স্পটটা আছে, কলাতলি জোন যেটা আছে, ওইখানে নেমে সবার কাছে আমার কথা জিজ্ঞেস করে। সে সারাদিন কিছু খাই নাই, 2 দিন সে কিছু খাই নাই। তো আমি যেহেতু আগে প্রথম বিচের মধ্যে গিয়ে সবসময় গান করতাম মনের খোরাকের জন্য, তো মানুষদের কাছ থেকে জিজ্ঞেস করে সে আমার কাছে যায়, গিয়ে আমার জড়িয়ে ধরে সে কান্নাকাটি করে। তখন আমি ওনাকে, আমি বলছি আপনার কোথায় জানি দেখেছি, আমি ওনার প্রোফাইলটা আমার সামনে আসে, আমি বলছি তুমি কেমনে কি? বলছে ভাই আমি আপনার সাথে দেখা করার জন্য আসি, আমার মনটা খুব জ্বলতেছিল আপনার জন্য। এই আসলে এই বিষয়টা আমার কাছে অনেক বড়। 2 দিন না খেয়ে সে স্টিল কাঁপতেছিল আমার সামনে এসে। তো আমি তাকে দেখেই বুঝতে পারতেছিলাম সে আসলে কিছু খায়নি। খাওয়ার পর দেখি সে অনেকগুলো খাবার একসাথে খাইছে। আমার তখন স্বীকার করে আমি 2 দিন কিছু খাই নাই। এই যে সুফি গান গেয়ে এত জনপ্রিয়তা, এত ভালো লাগা, এই গানের শুরুটা কি আসলে ফ্যামিলি থেকেই এসেছে? এটা আমাদের বাসার তো সবাই গান বাজনা করে পছন্দ করে। বাবা যেহেতু, আমি যখন ছোট ছিলাম বাবা প্রায় প্রোগ্রাম করতো, বাসায় আসতো, চোখেই পড়ে আমাদের সবসময়। বাবা যখন বসে বাসায় রেয়াজ করতেন বা গান করতেন, তখন আমরা দেখে থাকতাম, সবসময় দেখতাম, আমাদের সামনে সবকিছু হতো। তো একদিন বাবা আমাকে বলে এটা গান গা আমার পাশে এসে। গান গায়ে বাবা যখন বুঝতে পারে যে গলায় টিউন আছে বা বাবার ভালো লাগে, বুঝতে গানটা কন্টিনিউ কর, ভালো লাগে। কোন গানটা গেয়েছিলেন বাবা? আমার বাবা নিজের একটা গান গিয়েছিল, শুনতে পারি আমরা? না বুঝে না শুনে কেন চলে গেলে, বুকটা শূন্য আমার, ও স্মৃতিগুলো কথা বলে, না বুঝে না শুনে কেন চলে গেলে। গানটি গেয়েছিলেন। দারুণ। আচ্ছা, আপনার কি কখনো মনে হচ্ছে যে সুফি গানটা মিউজিক ইন্ডাস্ট্রি থেকে একটু পিছিয়ে আছে বা পিছিয়ে পড়ছে? এটা প্রতিনিয়ত মনে হয়, কারণ বাংলাদেশের সুফি গানগুলা এত বেশি মানুষ কেন জানে নেয় না। সুফি মানে হচ্ছে আপনার গান দিয়ে আপনি আমাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করা, তাদের ইবাদত করা, এটাকে সুফি গান বলে বুঝি আর কি।
তো এই বিষয়গুলো মানুষ খুবই কম নেই মানে বাংলাদেশে সুফি গান এক ধরনের মেডিটেশনও বলা যায়। ইয়েস একদম। তো এই গানগুলো আসলে মানুষ এখন বুঝতে চায় না, সহজ ভাষাগুলো মানুষ খুব পছন্দ করে। ভালোবাসি, পাই, তো হারাই। আপনার কি কোনো প্ল্যান আছে যে এই সুফি গান নিয়ে সামনে? বিশাল বড় প্ল্যান আমার। আচ্ছা, সেটার একটা অংশ কি বলা যায়, কি করতে চাচ্ছেন? আমার একটা ব্যান্ড আছে, আচ্ছা ব্যান্ডের নাম হচ্ছে মুসাফির সুফিয়ানা ব্যান্ড। আচ্ছা তো এটা আমার স্বপ্নের একটা ব্যান্ড, আমার ইচ্ছে ছিল আমি এটা ক্রিয়েট করব। তো ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আস্তে আস্তে আমাদের যে প্রোগ্রামগুলো হয়, আমরা মাঝখানে এবং লাস্টের দিকে আমরা 2-3টা সুফি গান রাখার চেষ্টা করি, মানুষ যাতে নেয়। তো আগামীতে আমরা সবসময় সুফি গানের জন্যই আমরা সবসময় কি প্রোগ্রাম করব, এটা আশা করছি। এটা আমার প্ল্যান। এই যে সুফি গান গাওয়ার সময় স্টেজে দাঁড়িয়ে কখনো আবেগী হয়েছেন? অনেকবার। এটা অবশ্য চিন্তা করার বিষয়। যদিও গান করার সময় আমি গান থামিয়ে রাখি না, মিউজিক চলতে থাকে, বাট মাঝখানে যখন ইমোশনাল হয়ে যায় তখন আমি চুপ থাকি, একটু কান্না করি। আসলে কান্না এটা ভেবে করে গানের অর্থগুলো বুঝি, গানের অর্থগুলো বোঝার পর কান্না চলে আসে। আচ্ছা, এইটা নিয়ে হচ্ছে তখন কিভাবে নিজেকে কন্ট্রোল করেন? কন্ট্রোল করি। আমার যারা ব্যান্ড মেম্বার আসে এসে আমাকে একটু বুকে জড়িয়ে নেয়, সান্ত্বনা দেয়, ভালো লাগে। এবং সবাই যারা আসলে আমাকে যারা ইনভাইট করে তারাও তো আমার ভালোবাসে বলে ইনভাইট করে, এবং তারাও আমাকে সান্ত্বনা দেয়। আচ্ছা, পারভেজ খানের নারী ভক্ত কেমন? তাদের থেকে কোনো রিকোয়েস্ট এসেছে কখনো? এমন হয়েছে, আপনি কি ম্যারিড? হ্যাঁ, আমি ম্যারিড। হ্যাঁ, তো এই নারী ভক্ত থাকার কারণে ভাবির কাছে কখনো কোনো অন্যরকম বাজে মুহূর্তের সম্মুখীন হয়েছেন কিনা? অনেক আমাকে আসলে পছন্দ করে, অবশ্য করতে পারে, একজন সিঙ্গারকে মানুষ পছন্দ করে। তবে একটা মেয়ে কখনো তার হাজবেন্ডকে অন্য মেয়ের সাথে কখনো দেখতে পারে না, এটা হোক ফ্যান ফলোয়ার ফ্রেন্ড। তো অনেক সময় মেয়েরা অনেক কাছে চলে আসে না, মানে ছবি তোলার জন্য একদম গা লাগিয়ে দিয়ে ছবি তোলার চেষ্টা করে। তখন ওই জিনিসগুলো আমার ওয়াইফ খেয়াল করলে না, নিতে পারে না। তখন সেখানে তো কোনো সিক্রেট করতে পারে না, সে করে না। বাসায় আসার পর সারা রাত আমার সাথে এই কথা বলবে, অনেক ভালো ছিল মেয়েটা, সুন্দর ছিল, তোমারও গা লাগাই দেওয়ার ইচ্ছে ছিল না, এই জন্য এই আল্লাহ এমন খুব জ্বালা। মানে এরকম হয়েছে যে বাসার অ্যাড্রেসে কোনো গিফট চলে এসেছে বা খুব রিকোয়েস্ট করছে আপনার সাথে দেখা করার জন্য? অনেক হয়েছে। তারপর কিভাবে কাটিয়েছেন এটা? অনেক সময় মেয়েরা হচ্ছে সিঙ্গেল দেখা করতে চায়, যখন কক্সবাজার যাই ফোন দেয়। তো আসলে সিঙ্গেল দেখা করার মতো ওইটা আমার কাছে নাই, যেহেতু আমার ওয়াইফ থাকে সবসময়। তো আমি আমার করার ইচ্ছেও নাই আমার। তারা আমার জন্য কিছু গিফট আনে বা আমাকে দিতে চায়, আমার সাথে কথা বলতে চায় সিঙ্গেল এসে, তো সেই ক্ষেত্রে আমি যেতে পারি না। তো অনেক সময় বাইরে থেকে অনেক মেয়েরা আমার অ্যাড্রেসে আমার জন্য গিফট পাঠায়, ছেলে পাঠায়, অনেকে পাঠায়, পেয়েছি অনেকবার। ভাবি এটা কিভাবে নেয়? এটা তো আমি তাকে সবসময় মেয়েরা পাঠাতে কখনো বলি না, আমি বলি ছেলেরাই পাঠিয়েছে। আচ্ছা, এই যে আজকে তো ভাবি চেনা যাবে যে মেয়েরা গিফট পাঠায়, আপনি বলেন ছেলেরা পাঠিয়েছে? না, এটা হচ্ছে এটা আমি কোনো রকম মিলিয়ে নিব, সমস্যা নেই। আচ্ছা, ওকে। ভাবির ব্যাপারটা একটু জানতে চাই, মানে ভাবির সাথে সম্পর্কটা কিভাবে হয়েছিল এবং তারপর? খুব স্মরণীয় একটা কথা আমি জানতে চাই একটু। এটা হচ্ছে আমি তাদের বাসায় একবার প্রোগ্রামে যাই, তাদের ফ্যামিলি প্রোগ্রামে। তো যাওয়ার পর থেকে তখন কিন্তু আমার প্রথম একটা রিলেশন ব্রেকআপ হয়, আমি তখন অনেক বেশি ডিপ্রেশনে ছিলাম। তো তাদের বাসায় প্রোগ্রামে যাই, তো গিয়ে মাত্র সে আপনার ভাবে একটু দেখতে মনে করি একটু সুন্দর, চুল, তার চুলগুলো অনেক সুন্দর, যাই হোক। আমি গিয়ে মাত্র তার দিকে আমার চোখ যায়, মানে মেয়েটাকে এত সুন্দর ব্ল্যাক কালার ড্রেস পরে, আমার ব্ল্যাক খুব পছন্দ, এবং আমি ব্ল্যাক কালার শার্ট পরি। সে আমার দিকে দেখেই না, পাত্তাই দেয় না আমাকে, মানে দেখবেই না। এখন আমি বলছি না, গান দিয়ে পড়াইতে হবে, কিছু একটা করতে হবে। সে সবার শেষে বসে ওরটা পছন্দের গান আছে, আমি শোনাবো একটু পরে। গান গাচ্ছি, আমি গানের আলাপ দিয়ে শুরু করি, সে আমার দিকে তাকে মানে দেখে, ছেলেটাকে পা থেকে পুরো সব কিছু দেখার পরে আমি গান শেষ, আমি বেরিয়ে যাই। সে তার একটা বড় বোনকে পাঠায় আমার নাম্বার নেওয়ার জন্য। তার বড় বোন কি করে আমাকে কলার ধরে বাথরুমে ঢুকে আমার কাছ থেকে নাম্বার নেই, যেহেতু ফ্যামিলি প্রোগ্রাম ছিল। আচ্ছা, আমি তো অনেক ভয় পাই, জিনিসটা অনেক বেশি বড় হয়ে যাবে, চিন্তা করছি আমার অনেক প্রবলেম হবে। আপনাকে ধরে বাথরুমে নিয়ে চলে গেছে কলার ধরে? হ্যাঁ, কারণ হচ্ছে মানে দাঁড়িয়ে কথা বলতে দেখে তার ফ্যামিলিতে অনেক প্রবলেম হইতে পারতো। যাই হোক, এটা যদি হয়ে গেছে, নাম্বার নেওয়ার পরে আমার ওয়াইফ হচ্ছে আমাকে রাতে ফোন দেয়, আমার তখন গার্লফ্রেন্ড, তখন বলে আমি কথা বলতেছিলাম, অন্য জায়গায় কথা বলতেছিলাম, সে আমার বলে কি ওয়েটিং এর কার সাথে, প্রথম ফোনে। আচ্ছা, প্রথমেই বোঝা যাচ্ছে মেয়েটা সেনসিটিভ, রাগী। আমারে বলে কি কার সাথে কথা বলতেছিলেন আপনি? আমি সাবটি কে বলছে, একটু আগে যে নাম্বার নিয়েছে আমি ওর ছোট বোন। বলছে কালো ড্রেস পরা, হ্যাঁ
তখন থেকে আমি ওর বলছি আপনাকে আমার খুব ভালো লাগছে, আমি যদি চাই জীবনে আপনার মতো একটা বউ যদি পাই অনেক খুশি। একদম ফিল্মি স্টাইলে, মানে একদম আমার 1 মাসের মাথায় আমরা বিয়ে করেছি। আচ্ছা, মানে পরিচয় 1 মাসের ওই মাথায়। শোয়ের দিন থেকে 1 মাসের মাথায়? ও তো 3 দিনের মাথায় আমার বাসায় আসছে। তো যখন আপনার বউয়ের বোন যখন আপনাকে কলার ধরে ওয়াশরুমে নিয়ে গেল, তো তখন আপনার এমন মনে হয়নি যে সে আমার সাথে প্রেম করতে চাচ্ছে? না, আমি তো ওটাই চিন্তা করছিলাম। আচ্ছা, আমি বলছিলাম চাইছিলাম আটা, পেয়ে গেলাম পরোটা, আচ্ছা, এটা তো না। তো তার জন্যই তো মূলত নাম্বারটা নিয়েছিল। Okay. সে তখন থেকে আমার সাথে কথাবার্তা বলার পরে সে একদম মানে সোজা আমার সাথে দেখা করতে কক্সবাজার চলে আসে। আচ্ছা, আসার পর আমার সাথে দেখা করার পর একা না, তার আচ্ছা। বোন ভাই সবাই আচ্ছা, মিলে ওরা আচ্ছা। কক্সবাজার ট্যুরে আসছিল, যেহেতু চিটংয়ে ছিল সে, বেশি দূর না আমাদের এখানে যেতে। তো 2 দিনের মাথায় চলে আসে, তো কথাবার্তা বলার পরে সে আমাকে জিদ করে আমার বাসায় যাবে। সে আচ্ছা, এখন বাসায় যাবে ওই দিনই? না, ওই এর পরে আমার বাসায় যাবে। আমি ওরে বলছি কিছু সময় দাও, আমার বাসায় নিয়ে যাবো। এখন সে আমার সারপ্রাইজ দেওয়ার জন্য কার কাছ থেকে আমি জানি না আমার ঠিকানা জিজ্ঞেস করে সে আমার বাসায় গিয়ে বসে থাকে। মানে আপনি বাহিরে, আমি জিমে ছিলাম। ওকে, আপনার অ্যাড্রেস হ্যাঁ, কালেক্ট জিমে করে ছিলাম। ওই যে আমার পেজে আমার ম্যানেজারের নাম্বার দেওয়া আছে, ওই ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করে, ম্যানেজার আমার ছোট ভাই হয়, সে আরেক ফাজিল, সে সহ নিয়ে তারা হচ্ছে আমার বাসায় নিয়ে গিয়ে বসে রাখে। মা তো পাগল, ওর চুল দেখে এত সুন্দর মেয়ে, আমার ছেলে না, 2 আপনিও বছর। চুল দেখে পছন্দ করেছেন, চুল দেখে আম্মাও পছন্দ করেছে। চুল দেখে? হ্যাঁ, তো মেয়ে এত সুন্দর, ওর চোখে ভ্রু এত সুন্দর, এত ভালো লাগছে, লম্বা মেয়ে। তো আমার মাকে সে বলে আমার সাথে 2 বছর রিলেশন তার। আচ্ছা, অথচ 1 মাস? 1 মাস। আমাকে, আমি যখন বাসায় যাই, আমি তাকে দেখে আমি পুরা জিম থেকে এসে আমার পুরা শরীর কাঁপতেছে। আমি বলছি আপনি এখানে কেন? আমি বলছি এই তুই কোনো কথা বলবি না, একটা মেয়ের সাথে 2 বছর ধরে প্রেম করতেছিস, তুই আমাদেরকে বলস নাই? আমি বলছি মা এটা আসলে মূলত কোনো কথা বলবি না, আমার কথায় বলতেই দিচ্ছে না। এবং সে আমাকে দেখে মজা নিচ্ছে। তারপর আম্মুরের মেয়ে নিল, 2 দিন পর বাসায় আবার তার ফ্যামিলি নিয়ে আসলো, কথা বলে বিয়েটা কমপ্লিট করে ফেলি। আচ্ছা, ওই দিন যেদিন প্রথম দেখা, কি এমন আলাপ এবং গান আপনি করেছিলেন? কোন গানটা যেটা শুনে আপু ডিরেক্ট আপনার বাসায় চলে গেল 1 মাসের ভেতরে? গানটি ছিল একটা হিন্দি গান। সে গানটি খুবই পছন্দ করে, কেন পছন্দ করে সেটা আমি জানি না। তেরে নাম সাজি লুঁ, তেরে নাম সে মর যাऊं, तेरे नाम सजी लूं, तेरे नाम से मर जाऊं, तेरे जान के सदके में कुछ ऐसा कर जाऊं, तूने क्या कर डाला, मर गई मैं, मिट गई मैं, ओ जी हाँ जी हो गई मैं, तेरी दीवानी दीवानी, तेरी दीवानी दीवानी। আচ্ছা, এই গান শুনে ভাবি আপনার প্রেমে পড়ে গেল। তো ভাবিকে প্রপোজ করেছিলেন কিভাবে? আমি আসলে প্রপোজ আমি করিনি, সে আমাকে করছিল। আচ্ছা, তার মানে এখন পর্যন্ত আপনি ভাবিকে প্রপোজ করেননি? প্রপোজ তো 1000 বার করতে হয়। তাহলে এখন একটা কল দেন, দিয়ে প্রপোজ করে ফেলেন আমাদের এই নিউজ 24 এর মাধ্যমে। শিওর 100%। মাই গড, আমি কল না করছি মনে হয় যাতে কল রিসিভ নাই করে। আচ্ছা শোনো, ওই যে একটা কথা বলতাম তোমাকে। আই লাভ ইউ। I love you so much. তোমাকে খুব ভালোবাসি আমি। আমরা তোমাকে অনেক ভালোবাসি। আপু সরি, আমি আমরা নিউজ 24 থেকে কল দিয়েছিলাম আপনাকে, ভাই আপনাকে কখনো প্রপোজ করে নাই বলেছে, তো এটার জন্য থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। বাই বউ, ঠিক আছে রাখি। এই যে আপনি যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, আপনার গান পছন্দ করছে, টিকটকে প্রচুর রিলস হচ্ছে, তারপর আপনার বন্ধুদের রিয়াকশনটা কেমন ছিল? আমার আসলে তেমন ক্লোজ কোনো বন্ধু নাই। আচ্ছা, আমার একটাই বন্ধু হচ্ছে আমার গিটার। আচ্ছা, আমার গিটার। আমি যখন বন্ধুদের সাথে মিশতাম, আমার বন্ধু বান্ধব আমাকে কেউ পছন্দ করতো না। এটার কারণ কি ছিল? কারণ হচ্ছে, এটা বলাটা ঠিক না, স্মোক করতে বলেছিল আমাকে, আমি স্মোক করি না করেছি, বাবার যেহেতু আদেশ ছিল, বাধা করছিল, তো আমি বলছি না আমি স্মোক করবো না, বাবা গলা নষ্ট হয়ে যাবে বলে, তুই কেমন শিল্পী দিয়ে কি করবি, এই হিজলার মতো সিগারেট খাইতে হবে, সিগারেট না খেলে তো ছেলে ছেলে ভাব আসে না, আমি পারবো না। মানে শুধু সিগারেটের জন্য বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। এখন আমার বন্ধু বান্ধব আমারে ভাই ডাকে, পারভেজ ভাই ডাকে। তো সেই বন্ধুরা এখন আপনার কাছাকাছি আসতে চায় যারা স্মোকিং এর জন্য, স্মোক না করার জন্য আপনাকে ছেড়ে গিয়েছিল। এই জন্য আসলে
বন্ধু বান্ধবের প্রতি আমার একটা ঘৃণা চলে আসছে, যে যাদেরকে নিয়ে ছোটবেলার যে দিনগুলো আমি কাটাতে পারিনি তাদের উপর আমার একটা ঘৃণা চলে আসছে, এবং কোনো বন্ধু বান্ধব রাখি না। এই মিউজিক জার্নিটা কতদূর নিতে চান বা ভবিষ্যতের আমি পরিকল্পনা কি? আমার খুব স্বপ্ন আমি বাংলাদেশের একজন শিল্পী হয়ে দেশের বাইরে গিয়ে আমার বাংলাদেশের সুনাম আমি অর্জন করার চেষ্টা করব, এবং যতদিন পর্যন্ত আমি বাঁচবো গানটা নিয়ে বাঁচতে চাই। আচ্ছা, গানটাই থাকবে আমার। তো আপনার পছন্দের গান আমরা শুনতে চাই এখন। আমার আরেকটি গান, আমার বন্ধুরে বন্ধু আছে, গানটি খুব জনপ্রিয়তা পেয়েছে। আমি এটা বলতাম। ভালোবাসায় মন যেন এমনই তার ধরন, কারো কাছে পুতুল খেলা, কারো জীবন মরণ। ঘর থাকে না, ঘরের ভেঙে গেলে খুঁটি, কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি। আমার বন্ধুরও বন্ধু আছে, আগে জানতাম না, মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না। আমার বন্ধুরও বন্ধু আছে, আগে জানতাম না, মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না। আচ্ছা, দারুণ। এই গানটার মেবি 13 মিলিয়ন ভিউ হয়েছে আপনার। হ্যাঁ, এখন গানটা আমি, আমার বন্ধুর বন্ধু আছে, গানটা আমি রমজানের সময় 9টা গান ভয়েস দেওয়ার পরে আমি লাস্ট গানটা দিয়েছিলাম একদিনে, এবং যেদিন আমি ভয়েসটা রেকর্ড করি ওই দিন আমি লিপ পার্ট দিয়ে দিয়েছি, শুটিং করে ফেলেছি। মানে এমন ক্লান্ত ছিলাম, আমি বলছি ভাই গানটা ভালো হবে না, এটা আসলে মানে কিন্তু এই গানটাই সব থেকে জনপ্রিয়তা পেয়ে গেল। এটাই আসলে। আচ্ছা, আপনার সব থেকে প্রিয় কোলাব কোনটা? যে দুটি গান বা তিনটি গান একসাথে আপনার খুব ভালো আমার লাগে? হচ্ছে আমি সবসময় হচ্ছে শিব রঞ্জনী রাগটা খুব পছন্দ করি, যেমন হচ্ছে আমার বন্ধুরও বন্ধু আছে, এবং হচ্ছে শুধু মানুষ হলে হইতো না, এই সেম রাগগুলোর আমার গানগুলো খুব পছন্দ। তো আমি হচ্ছে যখন মনে করেন যে হিন্দি গান গাই, তার মাঝখানে বাংলা কিছু চেষ্টা করি। আপনার কমেন্টে খুব পাওয়া যায় সোহামের গানগুলো, বোঝে না এই টাইপের গানগুলো খুব রিকোয়েস্ট আসে। হ্যাঁ, আমি হচ্ছে ওপার বাংলার গানগুলা সবসময় আমাকে রিকোয়েস্ট করে। আমি মাঝখানে কিছু গান, একটা গান গিয়েছিলাম, খুবই ভাইরাল হয়। বুকের পাঁজর ভাঙে ভিদি, নয়ন বলে শুধুই কাঁদি, হারাই যখন আপন জনারে, অসময়ে ঝড় তুফানে স্বপ্ন আশা হারাই মানে, ভাঙের কুল নদী কিনারে, হাই যে ফুল লাগে পুজোর কাজে, সে ফুল দিয়ে দেহ সাজে, জীবন যেন ধূপের দুয়ারে। ও জীবন রে, ও জীবন রে, ও জীবন রে, ও। দারুণ। আমরা এখন একটা র্যাপিড ফায়ার খেলবো। আপনি যদি 3 সেকেন্ডের ভিতর উত্তর দিতে না পারেন তাহলে একটা গান গাইতে হবে। ওকে, চা নাকি কফি? চা। ওকে, প্রিয় গায়ক? প্রিয় গায়ক হচ্ছে আমার রাহাত ফাতে আলী খান। আচ্ছা, বাংলাদেশের ভেতর? বাংলাদেশের বাড়ি সিদ্দিকী স্যার। আপনার ফোনে সবচেয়ে বেশি প্লে করা গানের নাম কি? 1 2 চান্না মেরিয়া। ওকে, প্রিয় খাবার? প্রিয় খাবার হচ্ছে স্পাইসি চিকেন। ওকে, মিউজিক ছাড়া বাঁচতে পারবেন? না, কখনোই না। ওকে, সেলিব্রিটি ক্রাশ? ক্রাশের মধ্যে কেউ নাই, বলবো না, এটা বললে সমস্যা। আচ্ছা, ভাবি বকা দিবে। ওকে, তাহলে তো একটা গান, এটা তো পাস করলেন। সানি দা গানি জানি নি ধা
ধানি জাগা মাগা মাগা সা সানি দা গানি জানি নে নে ধানি নে নে ধা ধানি জাগা মামা সাগা মাগা মা দাদা মাদানি দানি 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 দা নি দা পা পাদা মা মা পা গা গা রে গা মা গা পা মা গা तारीफ मुमकिन नहीं। দারুণ। রাতের সুর নাকি ভোরের সুর? রাতে। আচ্ছা, তার মানে কি ভোরে রেওয়াজ করা হয় না? না, আমি রেয়াজ আসলে ভোরে কখনো করতে পারিনি। আচ্ছা, আমি রাতেই সবসময় রেয়াজ করার চেষ্টা করি। অনেকেই বলে ভোরে রেয়াজ করলে অনেক ভালো, আসলে ভালো, কিন্তু হচ্ছে ঘুমের জন্য পারি না। আচ্ছা আচ্ছা। টিকটক নাকি ইনস্টাগ্রাম? ইনস্টাগ্রাম। ওকে। লাইভ শো নাকি স্টুডিও রেকর্ডিং? লাইভ শো। ওকে। তিনজন শিল্পীর নাম যাদের সাথে কোলাব করতে চান। পছন্দের শিল্পী হচ্ছে লুইপা আপু আছেন, এরপরে আছেন হচ্ছে আমাদের পিন্টু ঘোষ, এবং আরেকজন আছেন আমাদের উদীয়মান, যেটা বলে আমার বন্ধু সুমন শিকদার। আচ্ছা, এই তিনজনের কাছ থেকে কি নিতে চান আর কি দিতে চান? সেটা হতে পারে উপহার হিসেবেও আপনি দিতে পারেন। আমি উপহার হিসেবে তাদের কাছ থেকে সবসময়, আমার বন্ধুর কাছ থেকে তো আসলে আমার মতো কিছু না, সে আমরা কিছুই দিবে না, আমার কাছ থেকে নিবেই। যদি লুইপাপুর সাথে বলেন তাহলে আমি ওনার কাছ থেকে একটা গান আছে উনি সবসময় যেটা গাই, অনেকেই বলে না না না, অনেকেই বলে মরণ কিন্তু একটাই, যেভাবেই তুমি সকাল দেখো। রাইট, গানটা আমার আসতেছিল না, যাই হোক এই গানটা খুবই ভালো লাগে আমার কণ্ঠে। আমি জাস্ট ওনাকে যদি পাই আমি জাস্ট এই গানটাই শুনবো সবসময়। এবং পিন্টু ঘোষ দাদার সাথে গুরুজন, ওনার সাথে আমি জাস্ট হচ্ছে যুগলবন্দি করে গান গাইতে চাই, এটা আমার ইচ্ছা। আচ্ছা আচ্ছা, ওকে। গান গাওয়ার আগে আপনি কি করেন? গান গাওয়ার আগে অনেকগুলো খাই। আচ্ছা, মানে আমার খেতে খুব ভালো লাগে, আমি সবসময় খাওয়া দাওয়া খুব পছন্দ করি, তো আমি গান গাওয়ার আগেই খেয়ে ডিনার বা লাঞ্চ বা নাস্তা করে আমি উঠি। যদি শিল্পী না হতেন তাহলে কি হতেন? আমার নায়ক হওয়ার অনেক ইচ্ছে ছিল। আচ্ছা, এখন যদি অফার আসে যে পারভেজ খানকে আমরা চাচ্ছি? হ্যাঁ, আমার অফার আসছে অনেকবার, অনেক জায়গা থেকে আসছে। তামিল লুকে আপনাকে বেশ ভালো মানাবে। আমার ওটাই পছন্দ, আমি সবসময় পাঞ্জাবিদেরকে আমি ফলো করতাম ছোটবেলা থেকে। আচ্ছা, এখন কি একটা ডায়লগ হয়ে যাবে নাকি? ডায়লগ আসলে একটা ডায়লগ মনে আছে, জীবনে কখনো করে বলবো না। शेर जब 2 कदम पीछे लेता है तो छापने के लिए लेता है, भागने के लिए नहीं। বাহ বাহ, দারুণ দারুণ। তার মানে পারভেজ খান মুভি করতে চাই, তাকে যদি কেউ কাস্ট করতে চায় তাহলে তার সাথে যোগাযোগ করতে পারে। আমার ইচ্ছা আছে অনেক। আচ্ছা, ওকে। জীবনের মন্ত্র 3 শব্দে, মূল মন্ত্র কি, উদ্দেশ্য কি? মা বাবার স্বপ্ন, নিজের স্বপ্ন পূরণ করতে চাই। আচ্ছা, প্রেম না ক্যারিয়ার যদিও ম্যারিড? আমার ক্যারিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথম ক্রাশ? প্রথম ক্রাশ এটা স্কিপ করা যাবে না। বাংলাদেশের ভেতরে নাকি? হ্যাঁ, যে কোনো জায়গায় হতে পারে। আমার পূর্ণিমাকে খুব ভালো লাগে। আচ্ছা, সেফ। আচ্ছা, তো আপনি প্রথম গান যখন স্টেজে গেয়েছিলেন এটা কোন গান ছিল? তোমার সঙ্গে নিয়ে চলো আমারে। প্রথম ইনকাম কত ছিল? আমার প্রথম ইনকাম 300 টাকা ছিল। সেটা দিয়ে কি করেছিলেন? বাজার করতাম বাসায়, আমি ছোটবেলা থেকে হচ্ছে গান করে সংসার আমি চালাতাম। মা বাবার জন্য কি করার ইচ্ছা আছে যেটা এখনো অপূর্ণ আছে? সব তাদের অনেকগুলো ইচ্ছে পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি সার্থক আমি জীবনে। আমার বাবার ইচ্ছে ছিল টিভিতে গান গাইবো একদিন, সে আমাকে টিভিতে দেখবে, টিভিতে না দেখে যদি মরে যায় তার রুহুটা খাবে না, মানে মাটি খাবে না, একটা কথা বলেছিল। তা আমি উনি আল্লাহ না করে আমার বাবা মরে যাওয়ার আগে আমি বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছি। এবং মার ইচ্ছা ছিল সুন্দর একটা বাসা করব, জায়গা নিব, গাড়ি বাড়ি করব, বাবা সবসময় ইচ্ছে এটাই থাকে। তো আলহামদুলিল্লাহ সেটাও আমি কমপ্লিট করেছি। এখন হচ্ছে আমার আরেকটা ইচ্ছা আছে তাদের জন্য, আমি তাদের জন্য একটা বড় একটা বাড়ি করব, আমি তাদেরকে একটা সারপ্রাইজ হিসেবে দিতে চাই। ওকে, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার আম্মুকে কিছু বলতে চান? আম্মু আব্বু দুজনকে বলতে চাই তাদেরকে সবসময় ভালোবাসি। তারা আজ পর্যন্ত, আমি বড় হওয়া পর্যন্ত আমার জন্য অনেক কষ্ট করেছে তারা। আসলে ফ্যামিলির সাপোর্টটাই সবচেয়ে বড় হয় সবসময়, একটা কাজের বিষয়। আমার বাবা মা আমাকে সবসময় অনেক সাপোর্ট দিতেন, সবসময় অনেক বেশি সাপোর্ট দিতেন। তো তাদেরকে খুব ভালোবাসি সবসময়। তাদের যতদিন বেঁচে আছে তাদেরকে সাথে রেখেই ইনশাআল্লাহ যাতে আমার মরণটা করে সারা জীবন তাদের সাথে থাকতে চাই আমি।
আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে আপনার যে শ্রোতারা যারা প্রথম থেকে এখন পর্যন্ত আপনার সাথে আছে, তো তাদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান? এবং যারা সুফি গান নিয়ে চর্চায় থাকতে চায় বা আপনার মতো গান করতে চায়, তো তাদের উদ্দেশ্যে কি বলতে চান? এখন অনেকেই গান করছেন, অনেক ভালো লাগে। আমাদের জেনারেশন যারা আছে, অন্তত তারা খারাপ কোনো কিছু না জড়িয়ে গান বাজনা নিয়ে ব্যস্ত আছে। তো আমাকে অনেকেই বলে আমার সাথে থাকবে, আমার সাথে গান গাইবে। আমার খুবই ভালো লাগে। আমি অবশ্য অনেক খুশি হতাম যদি সবাইকে একসাথে রাখতে পারতাম। তারা সুফি গানের প্রতি খুবই দুর্বল। তো ওদের উদ্দেশ্যে বলছি, আমি যদি কখনো, আল্লাহ না করুক, মানুষের হায়াত মত বলা যায় না, যদি কখনো পারভেজ শেষ হয়, এর পরবর্তীতে আমি তাদেরকে দেখতে চাই। ইনশাল্লাহ তারা যাতে আমার স্বপ্নটা তারা বাঁচিয়ে রাখে, বাস্তবায়ন করে, এটাই আমি চাই সবসময়। আপনার অপূর্ণ স্বপ্নগুলো তারাই পূরণ করবে ইনশাল্লাহ। আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু করার জন্য। এবং আমি জীবনে যা করতে পারি নাই, যদি আমার ছেলের সন্তান যদি হয়, আমি আমার ছেলেকে ইনশাল্লাহ বাংলাদেশের একজন স্বনামধন্য শিল্পী হিসেবে আমি তৈরি করব। সুফি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন বিদায় নেবার পালা। নিউজ 24 এর সাথে থাকুন এবং নেক্সট এপিসোডে কে আসছে সেটার জন্য অপেক্ষায় থাকুন। ধন্যবাদ সবাইকে।